আমরা এখন আলোচনা করব নৃজাতিসত্তা বা এথনিসিটি। আমরা এর আগে জাতি বা রেস সম্পর্কে একটি ধারণা লাভ করেছি, কিন্তু এই জাতি ধারণাটি সঠিকভাবে বৈধতা পায় নৃজাতিসত্তার মাধ্যমে। যদি জাতিকে আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে তার গোষ্ঠীগত মর্যাদা রূপে নৃজাতিসত্তা আলোচনা করা অত্যন্ত প্রাসঙ্গিক। কাকে বলে এই নৃজাতিসত্তা বা এথনিসিটি? না, সময়ের সাপেক্ষে যে সমস্ত পৃথক সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে নির্দিষ্ট ভৌগোলিক জাতিগুলি তাদের পরিচয় ধরে রাখতে সক্ষম হয়, তাকেই নৃজাতিসত্তা বা এথনিসিটি বলে। অর্থাৎ এর অর্থ কি? না, সময় চলে যাবে, সময় পরিবর্তনশীল। এই সময় পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ভৌগোলিক এলাকায় যে বিভিন্ন জাতি রয়েছে, উপজাতি রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন সংস্কৃতিগত যে পরিবর্তন হচ্ছে, সেই সমস্ত সংস্কৃতির পরিবর্তনের সমন্বয়ে তারা এমন এক ঐতিহ্য বহন করবে যে তাদের পুরনো যে ধ্যান ধারণা, তাদের পুরনো যে সংস্কৃতি, সেটা থেকে কিন্তু তারা বিচ্যুত হয় না, সেটা তারা একেবারে ভুলে না। অর্থাৎ তাদের সেই পুরনো সাংস্কৃতিক ধ্যান ধারণার উপর ভিত্তি করেই তারা তাদের ভবিষ্যতের সংস্কৃতিগত পরিবর্তনগুলো ঘটায়। অর্থাৎ আমরা সহজেই এই সংস্কৃতিগত বৈশিষ্ট্যগুলোকে বা তাদের জাতীয় সত্তাকে উপলব্ধি করে আমরা বুঝতে পারি যে এটি একটি ভিন্ন নরগোষ্ঠী বা ভিন্ন সামাজিক গোষ্ঠী। অন্যভাবে বলা যায় যে স্বতন্ত্র সত্তার ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন জাতিভিত্তিক তাদের প্রতীক, ঐতিহ্য, পূর্বপুরুষ, ভাষা, সমাজ, সংস্কৃতি প্রভৃতিকে পৃথক পৃথকভাবে শনাক্ত করা যায়, কিংবা জাতিগুলির কুলসংস্কৃতির পরিচয়কে তুলে ধরা যায়, তাকেই নৃজাতিসত্তা বলে। এখানে উল্লেখ করা দরকার যে এই নৃজাতিসত্তাই কালক্রমে মানবীয় ভূগোলে নৃজাতি গোষ্ঠীতে উপনীত হয়। অর্থাৎ কি বললাম? না, জাতিসত্তা হচ্ছে সেই জিনিস যে একটা বিরাট বড় সমাজের মধ্যে অবস্থিত কিছু মানুষের একটু ভিন্ন ধরনের সাংস্কৃতিক মননশীলতা। তারা তাদের মতো করে তাদের পূর্বপুরুষের যে ঐতিহ্য, তাদের অতীতের যে ভাষা, অতীতের সমাজের যে নিয়ম, এগুলোকে যারা বহন করে বর্তমানেও চলছে, সেই ধরনের যে চিন্তা ভাবনা, যে মানসিক অবস্থান, তাকেই আমরা নৃজাতিসত্তা বলি। এই নৃজাতিসত্তার ওপরই আমি এক্ষুনি বললাম যে নৃজাতি গোষ্ঠীগুলো সৃষ্টি হয়েছে। যেমন আমরা যখন জাতি পড়লাম, তখন ককেশীয় নরগোষ্ঠী, মঙ্গোলয়েড নরগোষ্ঠী, নিগ্রয়েড নরগোষ্ঠী এগুলো পড়েছি। এগুলো প্রত্যেকটি কিন্তু এই একটি নির্দিষ্ট এথনিসিটির ভিত্তিতে গড়ে উঠেছে। অর্থাৎ আমরা এই ধারণাটি আরও সুন্দরভাবে বুঝতে পারবো যদি আমরা এই নৃজাতিসত্তার কিছু বৈশিষ্ট্য আলোচনা করি। অর্থাৎ এরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? যেমন নৃজাতিসত্তা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য। কি বললাম? না, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বসবাস করে, তাদের একটি নির্দিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, বিশ্বাস রয়েছে, তারা সেই বিশ্বাসে, সেই সংস্কৃতি নিয়েই তারা তাদের জীবন অতিবাহিত করে। এটাই হচ্ছে নৃজাতিসত্তা। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? না, নৃজাতিসত্তা হলো কোনো নৃজাতি গোষ্ঠীর বিশুদ্ধতার একমাত্র মাপকাঠি। বিশুদ্ধতার মাপকাঠি মানে
প্রত্যেকটি উপজাতি, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি মানব গোষ্ঠীর কিছু নিজস্বতা রয়েছে, সেটা তার মধ্যে রয়েছে, সেটা অন্যদের মধ্যে নেই। এটাই তার বিশুদ্ধতা। অর্থাৎ আমি যা নিয়ে চলি, আমি যা ভাবি, অন্যরা কী ভাবছে সেটা পরের বিষয়। আমাদের চিন্তাভাবনা, আমাদের সংস্কৃতিগত বৈশিষ্ট্য, এটা আমাদের মতো, এটা এটাই হচ্ছে, এর ওপর ভিত্তি করেই নৃজাতি সত্তা আলোচনা করা হয় এবং এর ওপর ভিত্তি করেই নৃজাতি গোষ্ঠীগুলোর জন্ম হয়। তৃতীয় বৈশিষ্ট্য কি না, জনগোষ্ঠীর ভাষা, ধর্ম, আদর্শবোধ, মূল্যবোধ, অনুভূতি, খাদ্যাভ্যাস, তাদের জীবনশৈলী, চিত্রকলা প্রভৃতি এই নৃজাতি সত্তার কাঠামো তৈরি করে। এতক্ষণ তাই বললাম। অর্থাৎ নৃজাতি সত্তা হচ্ছে কি না, কোনো জনগোষ্ঠীর তাদের ভাষা, তাদের ধর্ম, তারা কি ভাবছে, তাদের মূল্যবোধ কি, তাদের অনুভূতি কি, এই সমস্ত কিছু তাদের মতো। তাই তারা, তাদের যে এই অনুভূতি, এটাই হচ্ছে নৃজাতি সত্তা, তাদের মতো করে। আর কি বৈশিষ্ট্য না, প্রত্যেকটি নৃজাতি সত্তা বেশ কতকগুলি জীবনকেন্দ্রিক প্রথাকে অনুসরণ করে এগিয়ে চলে। অর্থাৎ প্রত্যেক জাতির কিছু নিজস্ব প্রথা আছে। যেমন আমরা আমরা আমি অন্যভাবে যদি বলি, আমরা বাঙালি, আমরা একটি নির্দিষ্ট প্রথা মেনে আমাদের জীবনযাপন আমরা করি। আমাদের পুজো অর্চনার একটি প্রথা আলাদা, মানুষ মারা গেলে তাকে সৎকার করার প্রথা রয়েছে, বিবাহের প্রথা রয়েছে, এগুলো সামাজিক প্রথা, আমরা এগুলোকে অনুসরণ করি। আমাদের যতই সংস্কৃতির অগ্রগতি হোক না কেন, আমরা কিন্তু কিছু চিরাচরিত প্রথাকে আঁকড়ে ধরে রাখি। এরকম প্রত্যেকটি উপজাতি রয়েছে, তারা তাদের কিছু প্রথাকে বহন করে নিয়ে চলে। এই নৃজাতি সত্তাও সেই ধারণা যে বেশ কতকগুলি জীবনকেন্দ্রিক প্রথা, অর্থাৎ জীবন পরিচালনা করতে গেলে, জীবন অতিবাহিত হতে গেলে কিছু প্রথা জীবনে মেনে চলতে হয়। এই ধারণার মধ্যে সেই ধরনের প্রথাগুলো থাকবে, এই ধারণাটাই নৃজাতি সত্তার মূল বৈশিষ্ট্য। আরও বৈশিষ্ট্য কি বলা যেতে পারে না, নৃজাতি সত্তার মধ্য দিয়ে প্রত্যেকটি নৃজাতি গোষ্ঠীকে পৃথক পৃথকভাবে চেনা যায়। আমি আগেই বলেছি, এই যে ককেশীয় নরগোষ্ঠী, মঙ্গোলীয় নরগোষ্ঠী, নিগ্রয়েড নরগোষ্ঠী, এগুলোর প্রত্যেকের জাতিসত্তা আলাদা আলাদা। তাই আমরা কিন্তু এগুলোকে আলাদা আলাদা গোষ্ঠীতে চিহ্নিত করতে পেরেছি। আরও বৈশিষ্ট্য আছে না, মর্যাদাগত দিক থেকে নৃজাতি সত্তা প্রত্যেকটি নৃজাতি গোষ্ঠীর বিশ্বব্যাপী একটি পরিচয় তুলে ধরে। স্ট্যাটাস, যেটা আমি এক্ষুনি বললাম, নতুন করে আর বলার কিছু দরকার নেই। মোটামুটি আমরা নৃজাতি সত্তার একটি ধারণা আমরা পেলাম। তবে এর কতকগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলো আলোচনা করলে এই বিষয়টি আরও আমাদের কাছে পরিষ্কার হবে। মানে কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে আমরা এই নৃজাতি সত্তা ধারণাটাকে আরও পরিষ্কারভাবে আইডেন্টিফাই করতে পারি। সেই উপাদানগুলোর অন্যতম হলো ভাষা। ভাষা কি না, ভাষা হলো এক বা একাধিক ব্যক্তির ভাবের আদান প্রদানের অন্যতম অবলম্বন। এই ভাষা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী আন্তঃক্রিয়াগত দিক থেকে একে অপরের সঙ্গে কি হয় না, সমাজবদ্ধ হয়। আমাদের যে সামাজিক যে সম্পর্ক, এটা কিন্তু গড়ে উঠেছে ভাষার হাত ধরেই। তাই নৃজাতি সত্তা বিবেচনায় ভাষা একটি অন্যতম উপাদান। দ্বিতীয়ত ধর্ম। এই ধর্মের ওপর ভিত্তি করে কিন্তু জাতিসত্তা গড়ে ওঠে। একটি গুরুত্বপূর্ণ বিষয় ধর্ম। আমরা দেখি একটা পৃথক ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটি নির্দিষ্ট জাতীয়তাবোধ, জাতিসত্তা কাজ করে। তারা প্রত্যেকেই নিজেদেরকে এক বলে মনে করে। তারা একই ধরনের রীতিনীতি, একই ধরনের আদব কায়দা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, তাদের মননশীলতা সব একই ধরনেরই হয়। অর্থাৎ এই ধর্মকে আশ্রয় করেই সমস্ত সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যগত দিক থেকে একত্রিত হয় বলে
তাদের একটি নিজস্ব গোষ্ঠীভিত্তিক বিশ্বাস প্রকট হয়। অর্থাৎ ধর্ম ওপর নির্ভর করে এই জাতিসত্তা বা নৃজাতিসত্তা। আমরা আলোচনা করতে পারি জীবনধারা। জীবনধারাও একটি অন্যতম উপাদান যার উপর এই নৃজাতিসত্তা ধারণাটি আলোচনা করা যেতে পারে। না, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে জনসমাজেই নিজস্ব একটি জীবনধারা পরিলক্ষিত হয়। যুগ যুগ ধরে মানুষ তার জীবনযাপনের মধ্য দিয়ে যে মৌলিক মর্যাদা অর্জন করে তা জীবনধারা হিসাবে জনগোষ্ঠীতে আবর্তিত হয়। অর্থাৎ আদিমকাল থেকে কোনো এক গোষ্ঠী তার যে জীবনধারা অনুসরণ করে চলেছে, বর্তমান তার উত্তরসূরিরাও সেই একই ধরনের জীবনধারার অনেক নিয়মকানুনও এখনও মেনে চলে। এটাই হলো জীবনধারা, আর এর ওপর গড়ে ওঠে জাতিসত্তা। এথনিসিটির আরেকটি অন্যতম উপাদান হলো মূল্যবোধ। মানুষের জীবনধারায় পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, সামাজিক প্রথা, নিজস্ব কৃষ্টি, সামাজিক সম্পর্ক প্রভৃতি যে সমস্ত মূল্যবোধ সৃষ্টি করে তা প্রত্যক্ষ পরোক্ষভাবে নৃজাতি গোষ্ঠীর উৎকর্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ এই জাতিসত্তা হলো বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর নিজস্ব মূল্যবোধ। অর্থাৎ আমাদের মূল্যবোধ একরকম, আমরা একটি পৃথক এথনিসিটি। ওদের মূল্যবোধ আরেক রকম, ওরা আরেকটা পৃথক এথনিসিটি। অর্থাৎ এই এথনিসিটি ওই যে মননশীলতা, মূল্যবোধ, আমরা কি ভাবছি, আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা জীবনযাপন করব, এগুলোকে বোঝায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করেই কিন্তু অনেক পৃথক পৃথক জাতিসত্তা বিকশিত হয়েছে, সৃষ্টি হয়েছে। না, আমরা মানুষ, আমরা পরিবেশ থেকেই, পরিবেশের বিভিন্ন উপাদান থেকেই নিজেদের খাদ্য সংগ্রহের মাধ্যমে আমরা আমাদের স্বতন্ত্র খাদ্যাভ্যাস নীতি গড়ে তুলেছি। আর এই সভ্যতার বিভিন্ন সময়ে খাদ্য গ্রহণের প্রকৃতি বা খাদ্য গ্রহণের পদ্ধতিকে অনুসরণ করেই বিভিন্ন জনগোষ্ঠী একত্রিত হয়েছে, এবং একত্রিত হওয়ার পরে তাদের মধ্যে অভ্যাস, তাদের রীতিনীতি, তাদের নিয়মকানুন এক ধরনের হয়েছে। ফলে জাতিসত্তাগত বৈশিষ্ট্যগুলোও সেইভাবে নির্ধারিত হয়েছে। মোটামুটি আমরা জাতিসত্তা কী জিনিস তা অনুভব করতে পারলাম। এখানে মনে রাখা দরকার, এই জাতিসত্তার ওপর ভিত্তি করেই আমরা বিভিন্ন জাতি গোষ্ঠীগুলোকে নিরূপণ করেছি। অর্থাৎ এই যে ককেশীয় নৃজাতি গোষ্ঠী, মঙ্গোলীয় নৃজাতি গোষ্ঠী, নিগ্রয়েড নৃজাতি গোষ্ঠী, এদের মধ্যে পৃথক পৃথক জাতিসত্তা রয়েছে, তাই এরা পৃথক পৃথক জাতি গোষ্ঠী। মোটামুটি এথনিসিটি ধারণা এটাই, এর চেয়ে বেশি কিছু দরকার নেই তোমাদের। এটা পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসার সম্ভাবনা বেশি। আমরা পরে আলোচনা করব এই জাতি এবং জাতিসত্তা, অর্থাৎ রেস এবং এথনিসিটির পার্থক্য। এটা পড়তে পারে, তোমরা রেস পড়েছো, এবার এথনিসিটি পড়লে এবার এ দুটোর মধ্যে পার্থক্য আমরা করতে পারবো। মোটামুটি এথনিসিটি সম্পর্কে এই ধারণাটি ঠিকঠাকভাবে তোমরা বুঝে নাও।